অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যে প্রতিবেদন দেওয়া হয়েছিল, কয়েকজন এমপি দিয়েছিলেন ব্রিটেনের, তারা সেটি প্রত্যাহার করেছেন এবং সেই প্রতিবেদনটা ছিল কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে। জি। এবং সেই প্রতিবেদন কিভাবে তৈরি করা হয়েছে সেটি আপনি নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে। এই বিষয়টা আমাদের একটু বুঝিয়ে বলবেন। অল পার্টি পার্লামেন্টারি কমিটি সেটির প্রতিবেদনের কিন্তু নিজের থেকে তারা করে না, তারা কোনো কোনো প্রতিষ্ঠানের সহায়তা নেয়। সেই ক্ষেত্রে এই ব্রিটিশ পার্লামেন্টের এই গ্রুপটি একটি ভারতীয় প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছে। এখন আপনি দেখুন, গত 5 মাসে আমাদের এই যে মাহফুজ আলমের 150টি ইস্যুর ভেতরে কিন্তু বোধহয় 50টি ভারতের তৈরি করা। কাজে সেই দেশের একটি রিসার্চ সংস্থা, গবেষণা সংস্থা সরকারটিকে যেভাবে দেখেছে, ন্যাশনাল সিকিউরিটিকে যেভাবে অ্যানালিসিস করেছে, গত সরকারের পালিয়ে যাওয়াকে যেভাবে বিশ্লেষণ করেছে এবং মাইনরিটি ইস্যুকে যেভাবে আইডেন্টিফাই করেছে, অথবা এমন একটি শব্দ তারা বলেছে যে আইনকে তারা রাজনৈতিক নিষ্পেষণের হাতিয়ার বানিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে দেখা গেছে যে এটি অত্যন্ত একপেশে, এটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির রিফ্লেকশন না, এবং অন্তর্বর্তী সরকারের যে অদ্ভুত জনপ্রিয়তা এবং অদ্ভুত সংস্কারের দিকে ধাবিত হওয়া এবং যেই পটভূমিতে সেই সরকারটি দায়িত্ব নিয়েছে তার কোনো রিফ্লেকশন এই রিপোর্টে আমরা দেখতে পাইনি। ফলে এই জন্যই কিন্তু প্রশ্নটি উঠেছে যে এই রিপোর্টটি যখন পেশ করা হয় তখন বাংলাদেশের পরিস্থিতির সাথে রিপোর্টটির ভাষ্য কিন্তু মেলেনি। কিন্তু এক জায়গায় মিল রয়েছে, সেটা এবং শব্দসহ। সেটি হলো যে ইউনূস সরকার আইনকে রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করছে, আর উগ্রবাদী ইসলামিস্টরা এখানে মানে পৃষ্ঠপোষকতা রয়েছে, এবং সেটা ছিল ভারতের বয়ান। নিশ্চয়ই আমি কিন্তু এই রিপোর্টকে খাটো করে দেখতে চাচ্ছি না। দেখুন, ভারত স্টেট হিসাবে যেভাবে 5ই অগস্টকে অ্যাড্রেস করেছে, তারা বলেছে যে এখানে ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে, জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, শেখ হাসিনাকে জীবনের ভয় দেখিয়ে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। এই ইন্ডিয়ান বয়ানটাই এই রিপোর্টে এসছে। এই ইন্ডিয়ান বয়ান কিন্তু ভারতীয় মিডিয়া প্রচার করেছে, এই বয়ানই কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে বলা হয়েছে। ওই জন্য আমার মনে হয়েছে যে এটি একটা বড় ষড়যন্ত্রের অংশ, এবং ভারতের যে বড় বয়ানের অংশ হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এই রিপোর্ট পেশ করা হয়েছে। পরবর্তী সময়তে যখন দেখা গেছে আসলে একেবারে বানোয়ার, যার কারণে প্রত্যাহারটা করা হয়েছে। আমার খুব ভালো লাগছে যে ব্রিটিশ পার্লামেন্টে এই প্রশ্নটি উঠেছে, কেননা বয়ানের ভাষা যদি আপনি দেখেন, তার যদি অবজেক্টিভ দেখেন এবং তার যদি নেভিগেশনাল ডিরেকশন দেখেন, সেটা পরিষ্কার যে ইংল্যান্ডের আপনার জনপ্রতিনিধিদেরকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা পরিবর্তন সম্পর্কে মানে আপনার বিক্ষুব্ধ করে তোলা যায় কি না, তারা প্রশ্ন করতে শুরু করেন কি না। আপনি জানেন যে ওই প্রশ্ন আবার ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী প্রচার করবে। ফলে এখানে একটা নেক্সাস তৈরি করার চেষ্টা করেছে, যে কন্টেন্ট ক্রিয়েট করে অন্য জায়গায় আপনার মতামত দাঁড় করিয়ে সেটি আবার ভারতীয় গণমাধ্যমকে প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে, এটি ভারতের একটি বড় চেষ্টার অংশ বলে আমার কাছে মনে হয়েছে। টিউলিপ সরে যাওয়ার পরে কিন্তু এই প্রত্যাহারটা করা হলো। এটিও সিগনিফিক্যান্ট, কারণ টিউলিপ যতদিন পার্লামেন্টে ছিলেন, মন্ত্রিসভায় ছিলেন, তখন কিন্তু আমরা বরঞ্চ এই পেশ করাটা তার সময়েই দেখতে পেয়েছি। দেখুন, টিউলিপের চলে যাওয়া আমার মনে হয় অনেক বড় কিছুর সূচনাও হতে পারে। ব্রিটিশ পলিটিক্সকে যতটা বুঝি, মন্ত্রিসভা বা সরকার যেভাবে চলে, সেইখানে হচ্ছে প্রধানমন্ত্রীর দায় কিন্তু সব কিছুর পেছনে। এখন টিউলিপের ঘটনায় প্রধানমন্ত্রীর দায় কতটা, কারণ এই প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের রাজনীতির সাথেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার ভোটের সময় কিন্তু তহবিল দাঁড় করিয়েছে বাংলাদেশিরা। আর বাংলাদেশে এসে উনি 12 দিন ছিলেন, সিলেট সফর করেছেন, এবং সেখানে তার খরচ জুগিয়েছে কারা? আওয়ামী লীগের লোকজন। সেটাই কিন্তু ব্রিটেনের মূলধারার মিডিয়াতে স্পষ্ট করে এসেছে। সেই ক্ষেত্রে স্টারমারের ভবিষ্যৎ কিন্তু আমার কাছে এখনও মনে হয় ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হতে পারে, কারণ টিউলিপের ইস্যু কিন্তু শুধু পদত্যাগ দিয়ে শেষ হবে না। আপনি জানেন যে তার এই যে সম্পত্তিগুলো কোত্থেকে সে পেলেন, এগুলো কিন্তু ভারতের ব্রিটেনের রাজনীতিতে, ব্রিটেনের নৈতিকতার ইতিহাসে মানে ভূমিধস সম অভিযোগ কিন্তু। কাজে বাংলাদেশে তার খালার আমল নিয়ে যদি আপনি দেখেন তাহলে বিষয়টি ভিন্ন। কিন্তু এখন মনে হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টে এক ধরনের চেষ্টা ছিল যাতে করে বাংলাদেশের ব্যাপারে তাদেরকে একটি অবস্থানে পৌঁছে দেওয়া যায়, এবং যাতে করে বাংলাদেশ সম্পর্কে তারা প্রশ্ন করতে শুরু করেন। আপনি আরেকটি জিনিস খেয়াল করবেন, ভারত কিন্তু এই প্রোপাগান্ডায় তার কোনো বন্ধু পায়নি।
আমরা ভারত ছাড়া অন্য কোনো দেশকে দেখিনি এই প্রোপাগান্ডায় অংশ নিতে, বরং উল্টোটা দেখেছি। প্রফেসর ইউনূস যেখানে গেছেন তারা প্রশংসা করেছেন। এই যে উনি আজকে ডাভোসে যাচ্ছেন, সেখানে কিন্তু আমার মনে হয় বাংলাদেশের এফডিআই বা বিনিয়োগের একটা বড় জায়গা তৈরি করে উনি আসতে পারবেন। কাজে ভারতীয় প্রোপাগান্ডা গত 5 মাসে বেকায়দায় পড়েছে, একটা চেষ্টা নিশ্চিতভাবে ব্রিটিশ পলিটিক্সের ভেতরে ছিল।